প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কৃষি ডিপ্লোমা শিক্ষা কোর্সের ষষ্ঠ পর্বের শিক্ষাদানের মূলনীতি, পদ্ধতি ও মূল্যায়ন এ বিষয়ে আমি শেখ মোহাম্মদ শহীদুজ্জামান, উপাধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর, আজকে সেশন পরিচালনা করব। আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা হবে। চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে শিক্ষাক্রম। এ অধ্যায়ে আছে ভূমিকা, শিক্ষাক্রমের ধারণা, শিক্ষাক্রম প্রণয়নের মূলনীতি, শিক্ষাক্রমের প্রকারভেদ, শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা। প্রথমে আমরা শিক্ষাক্রম সম্পর্কে একটু আলোচনা করি। শিক্ষার কাজ, আমরা জানি শিক্ষার কাজ হচ্ছে ব্যক্তির জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিকাশ ও উন্নয়ন করে থাকে। শিক্ষাক্রমও ব্যক্তির বিকাশকে লক্ষ্য রেখে যাবতীয় প্রয়োজনীয় উপাদান নির্দেশিত হয়ে যে পরিকল্পনা তাকেই শিক্ষাক্রম বলে। ব্যক্তির বিকাশকে লক্ষ্য রেখে যাবতীয় প্রয়োজন উপাদান নির্দেশিত হয়ে যে পরিকল্পনা প্রস্তুত করা হয় তাকেই শিক্ষাক্রমও বলে থাকে। ব্যবহারিক দিক থেকে শিক্ষাক্রমের সংজ্ঞা: সুনির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ভিত্তিতে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা, পঠন পাঠন সামগ্রী, শিক্ষণ কার্যাবলীর সমন্বিত রূপরেখাকে শিক্ষাক্রম বলে। নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ভিত্তিতে নির্ণীত শিক্ষণ অভিজ্ঞতা, পঠন পাঠন সামগ্রী এবং শিক্ষণ কার্যাবলীর সমন্বিত রূপরেখাকে শিক্ষাক্রম বলা হয়। বিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি সুনির্দিষ্ট শিক্ষা স্তরের, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, এরকম শিক্ষা স্তরের জন্য পূর্ব নির্ধারিত ও পর্যায়ক্রমে বিন্যস্ত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও মূল্যবোধ প্রভৃতি অর্জন ও তার স্বীকৃত স্বরূপকে শিক্ষাক্রম বলে। শিক্ষাক্রমের ধারণা বিকাশ। শিক্ষা 1930 সালের পর থেকে শিক্ষাক্রমের প্রাচীন এবং সংকীর্ণ ধারণার পরিবর্তন হয়। 1956 সালে শিক্ষাক্রমের প্রবক্তা রাফ টাইলার শিক্ষাক্রমের প্রসিদ্ধ সংজ্ঞা প্রদান করেন। 80-র দশকের মার্শ ও স্ট্যামফোর্ড আরো একটা ধারণা প্রদান করেন। শিক্ষাক্রম নিয়ে আরো যারা গবেষণা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হিলডা তাবা, হুইলার, কার এবং টলেন। শিক্ষাক্রম সম্পর্কে রাফ টাইলারের মত: 1956 সালে শিক্ষাক্রমের প্রবক্তা রাফ টাইলার বলেন, শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য স্কুল কর্তৃক পরিকল্পিত ও পরিচালিত শিক্ষার্থীর সকল শিক্ষণ অভিজ্ঞতাকে শিক্ষাক্রম বলেন। তিনি সরাসরি শিক্ষাক্রমের সংজ্ঞা না দিয়ে কয়েকটি প্রশ্নের অবতারণা করেন। শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষা কি কি উদ্দেশ্য অর্জন করবে, কি কি অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয় সেই উদ্দেশ্য সমূহ অর্জন করবে, সকল শিক্ষণ অভিজ্ঞতা ও কি উপায় সংগঠিত বিন্যস্ত এই সকল শিক্ষণ অভিজ্ঞতা কি উপায়ে সংগঠিত বিন্যস্ত করা যাবে, উদ্দেশ্যগুলো অর্জিত হয়েছে কিনা তা কিভাবে নির্ণয় যাচাই করা যাবে। রাফ টাইলারের উত্থাপিত প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে একটি শিক্ষাক্রমে 4টি দিক অন্তর্ভুক্ত থাকে, যথা উদ্দেশ্য, শিক্ষণ অভিজ্ঞতা, শিক্ষণ অভিজ্ঞতার সংগঠন ও বিন্যাস, শিক্ষণ অভিজ্ঞতা অর্জনের মাত্রা, নির্ভরের জন্য মূল্যায়ন প্রক্রিয়া।
শিক্ষাক্রম সম্পর্কে মার্শ ও স্ট্যাফোর্ডের মত। 1980 দশকে মার্শ ও স্ট্যাফোর্ড বলেন যে শিক্ষাক্রম হলো পরিকল্পনা ও অভিজ্ঞতার একটি পারস্পরিক সম্পর্কিত অবস্থা, যা বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষার্থী আয়ত্ত করতে সমর্থ হয়। এ থেকে বোঝা যায় শিক্ষাক্রম অবশ্যই একটা পরিকল্পনা। স্কুলে যখন ওই পরিকল্পনা বাস্তবায়িত হয় তখন অনেক অপরিকল্পিত অভিজ্ঞতার সম্মুখীন ঘটতে পারে, যেমন শিক্ষার্থীর সামর্থ্য, ইচ্ছা বা প্রবণতা। আমরা মার্শের সংজ্ঞা চিত্রে দেখাবো। এখানে পরিকল্পনা, অভিজ্ঞতা, শিক্ষার্থী, বিদ্যালয়, এটা একটা হচ্ছে বাস্তব সম্পর্কযুক্ত। মার্শ এর সংজ্ঞাকে চিত্রে দেখানো। শিক্ষাক্রম হলো পরিকল্পনা, অভিজ্ঞতা, পারস্পরিক সম্পর্কিত অবস্থা। অতএব একথা স্পষ্ট যে সময়ের পরিবর্তন, শিক্ষার বহুমুখী চাহিদা ও জ্ঞানের নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের ফলে শিক্ষাক্রমের ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষাক্রমের প্রকৃতি। শিক্ষাক্রম সম্পর্কে বিভিন্ন মুখী মতামত রয়েছে। সাধারণভাবে শিক্ষাক্রম বলতে শিশুর বিকাশের জন্য বিদ্যালয়ে যেসব কার্যাবলী সম্পন্ন করে তার সমষ্টিকে বোঝায়। শিশুর বিকাশের জন্য যতগুলো কার্যক্রম গ্রহণ করা হয় তার সমগ্রকে বোঝাবে শিক্ষাক্রম। শিক্ষাক্রমের প্রকৃতি সম্পর্কে শিক্ষাক্রম বিদ্বান কর্তৃক নির্দেশিত দিকসমূহ। আনুষ্ঠানিকভাবে যদি বলতে হয়, আনুষ্ঠানিক শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষার্থীর শিখন পূর্ব নির্ধারিত কতগুলো উদ্দেশ্য অর্জনকে কেন্দ্র করে সুসংগঠিত কর্মসূচিকে শিক্ষাক্রম বলে। কোন একটি শিক্ষা স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিদগণ যে শিক্ষাক্রম প্রণয়ন করেন সেটি শিক্ষাক্রমের প্রকৃতি। শিক্ষাক্রমের প্রকৃতি সম্পর্কে আরো বলা যাবে। সাধারণভাবে দেশের বিদ্যালয় সমূহে যে সব বস্তুগত ও মানব সম্পদগত সুযোগ সুবিধা রয়েছে বা এ ধরনের সুযোগ সুবিধা সরবরাহ যোগান দেওয়া যায় তার উপর নির্ভর করে শিক্ষাক্রম প্রবর্তিত হয়। যে ভৌত এবং মানব সম্পদ যে সম্পদগুলো আছে তার যোগান এবং সরবরাহ ভিত্তি করে শিক্ষাক্রম প্রবর্তন করা যায়। একটি সুস্থ, উন্নত, আধুনিক ও কার্যকরী সমাজ গড়ে তোলার জন্য দেশের শিক্ষাবিদগণ কর্তৃক প্রণীত শিক্ষা কার্যক্রম যার শিখন ফল শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করে তাই শিক্ষাক্রমের প্রকৃতি। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা যা অর্জন করে এটা হচ্ছে শিক্ষাক্রমের প্রকৃতির ফল। বাস্তবে শিক্ষক শিক্ষার্থীকে কি শিখিয়েছেন বা শিক্ষার্থীরা তার কতটা অর্জন করতে পেরেছে তার যাচাই ও মূল্যায়নের পর ফলাফল নিরূপণ করা হয়। এরপর ভিত্তি করে শিক্ষাক্রম পরিমার্জন ও নবায়ন করা হয়। শিক্ষাক্রম বাস্তবায়ন করার পর শিক্ষার্থীরা কি অর্জন করলো তা জানা, যেমন শিক্ষাক্রমের প্রকৃতি, পরবর্তী পদক্ষেপ হিসেবে ফলাবর্তন প্রয়োগ করাও শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত। আমরা শিক্ষাক্রমের পরিসর নিয়ে কথা বলবো। শিক্ষাক্রম কি তার পরিসর নিয়ে যুগে যুগে শিক্ষাবিদগণ নানারূপ মতামত ব্যক্ত করেছেন। শিক্ষাক্রম নানাভাবে প্রণয়ন করা যায়, যেমন কোন একটি শ্রেণীর একটি বিষয়ের জন্য শিক্ষাক্রম প্রণয়ন করা যায়, বা সম্পূর্ণ একটি শিক্ষা স্তরের বিভিন্ন শ্রেণীতে কি বিষয়ের জন্য একটি বিষয়ের জন্য শিক্ষাক্রম প্রণয়ন করা যায়। একটা শ্রেণীর জন্য করা যায় অথবা একটা স্তরের, যেমন প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, এই একটা স্তরের বিভিন্ন শ্রেণীতে একটি বিষয়ের জন্য শিক্ষাক্রম প্রণয়ন করা যায়।
এরকম বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন শিক্ষাক্রম প্রণয়ন করা যায়। শিক্ষাক্রম এর পরিসরের চলমান কথা। শিক্ষাক্রম হলো একটি পরিকল্পনা। এই পরিকল্পনার বিভিন্ন দিক হলো শিক্ষার্থী কি শিখবে, শিক্ষার্থীকে শিক্ষাক্রমে ভর্তি করার নির্ণায়ক কি হবে, কত সময় ধরে তারা শিখবে এবং শিক্ষণ সামগ্রী কি হবে, কে শিখাবে, তার যোগ্যতা কি হবে, শিক্ষার্থীর অর্জনকে কিভাবে মূল্যায়ন করা হবে। শিক্ষাক্রমের পরিসর বহুদূর পর্যন্ত বিস্তৃত। শিক্ষাক্রমের পরিসরের ধারণাগত বিভিন্ন ব্যাখ্যা এখন তুলে ধরছি। শিক্ষাক্রমের শিক্ষার লক্ষ্য ও সে লক্ষ্য অর্জনের বিশদ পরিকল্পনা। শিক্ষাক্রম শিক্ষার লক্ষ্য ও সেই লক্ষ্য অর্জনের বিশদ পরিকল্পনা। শিক্ষাক্রম সংশ্লিষ্ট সকলের কর্মতৎপরতা ব্যাখ্যা করলে শিক্ষাক্রমের ধারণা পাওয়া যাবে। শিক্ষাক্রমে যারা সংশ্লিষ্ট আছেন, যারা শিক্ষাবিদ, যারা পরিকল্পনা প্রণয়ন করেন, যারা শিক্ষা দেন, এই সকলের কর্মতৎপরতা ব্যাখ্যা করলে শিক্ষাক্রমের ধারণা পাওয়া যাবে। শুধু কর্মতৎপরতা নয়, বরং কর্মতত্ত্বের নীল নকশা এবং কর্মসম্পাদনের ধারাবাহিক প্রক্রিয়াও এইভাবে ব্যাখ্যা করতে হবে। শিক্ষাক্রমের পরিসর 4 নম্বর আইটেম বলছি। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য কাজসমূহ। প্রদর্শন, যার মাধ্যমে শিক্ষার গুণগত মান ও পরিমাণগত মান পরীক্ষা করা হয়। তত্ত্বাবধান ও প্রশিক্ষণ। পরিদর্শন, যার মাধ্যমে শিক্ষার গুণগত মান ও পরিমাণগত মান রক্ষা করা হয়। শিক্ষাক্রম পরিচালনা করার সময় পরিদর্শন করা হয় কর্তৃপক্ষ, এবং এই পরিদর্শনের মাধ্যমে গুণগত মান ও পরিমাণগত মান রক্ষা করা হয়। তত্ত্বাবধান ও প্রশিক্ষণ, যার মাধ্যমে শিক্ষকদেরকে শিক্ষাক্রমের সাথে পরিচিত করানো হয় এবং শিক্ষাক্রম বাস্তবায়নে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয়। প্রশিক্ষণের মাধ্যমে এবং তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষকদেরকে উপযুক্ত করে গড়ে তোলা হয়। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন শিক্ষা উপকরণ, শিক্ষণ সামগ্রী, প্রয়োজনীয় নির্দেশনা ইত্যাদি সরবরাহ ও যোগান অব্যাহত রাখা। শিক্ষাক্রমকে একটি সুনিয়ন্ত্রিত ধারায় পরিচালিত করতে হলে যে বিষয়গুলো একই সাথে এবং অবিরত প্রবাহে চলতে হবে তা হলো, শিক্ষাক্রমকে সুনিয়ন্ত্রিত ধারায় পরিচালিত করতে হলে অবিরত ধারায় কিছু কাজ চলতে হবে। সেগুলো হলো শিক্ষাক্রমের উদ্দেশ্য, শিক্ষণ অভিজ্ঞতা, বিষয়বস্তু, শিক্ষণ সামগ্রী প্রস্তুত করা ও সরবরাহ করা, শিক্ষক প্রশিক্ষণ ও বিস্তরণ, বিদ্যালয়ের ভৌত কাঠামো সুবিধা, শিক্ষণ উপকরণ, শিক্ষকদের জন্য উপকরণ, শিক্ষার্থীর জন্য উপকরণ। শিক্ষণ, শিক্ষা দিবেন, শিক্ষণ শিখবে। এর উপকরণ, শিক্ষার্থীর অর্জন মূল্যায়ন, শিক্ষার্থী কি অর্জন করলো তার মূল্যায়ন। এই মূল্যায়ন নানাভাবে পরীক্ষার মাধ্যমে হবে। শিক্ষাক্রমের পরিসর, শিক্ষা ও প্রশিক্ষণ প্রক্রিয়াকে চলমান করার জন্য শিক্ষাক্রমকে বিষয়বস্তু সংযোজিত হয়। কোন দেশের কোন স্তরের বা কোনো এক প্রকার শিক্ষাক্রমকে জানতে হলে ওই দেশের বিবেচনাধীন বিষয়গুলো হলো, ওই দেশের আর্থসামাজিক অবস্থা জানতে হবে। যদি কোনো দেশের শিক্ষাক্রম সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ওই দেশের আর্থিক সামাজিক অবস্থা সম্পর্কে জানতে হবে, প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, ওই দেশে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তার সম্পর্কে জানতে হবে, জনগণের ধর্মীয় চেতনা ও বিশ্বাস সম্পর্কে জানতে হবে। কোনো দেশের জনগোষ্ঠী যে ধর্মে বিশ্বাস করে সেই চেতনার প্রভাব আছে, সে কারণে ধর্মীয় চেতনা ও বিশ্বাস সম্পর্কে জানতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা জানতে হবে, সমাজের চাহিদা
সম্পর্কে জানতে হবে, ওই শিক্ষার্থীদের ওই দেশের শিক্ষার্থীদের কি চাহিদা সে সম্পর্কে জানতে হবে, ভবিষ্যৎ সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির অবস্থান কি সে সম্পর্কে জানতে হবে, বস্তুগত সম্পদের প্রাপ্যতা ও যোগান সম্পর্কে তথ্য রাখতে হবে, বিদ্যালয়ের বাইরে সমকালীন জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, বিদ্যালয়ের বাইরে ওই দেশে সমকালীন যে জীবন ব্যবস্থা জীবন আচরণ আছে সমাজে সেটা সম্পর্কে জানতে হবে, সমাজের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে। শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি, শিক্ষাক্রম এবং পাঠ্যসূচিকে অনেকেই এক ভেবে ভুল করে থাকেন। অনেকে ভাবে যে এটা এক জিনিস, এভাবে তারা ভুল করেন, আসলে এটা এক নয়। শিক্ষাক্রম হলো বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম। শিক্ষাক্রমের উপাদান হলো উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি, মূল্যায়ন। কিন্তু শিক্ষাক্রমের বিশেষ উপাদান বিষয়বস্তু নিয়ে পাঠ্যসূচি গঠিত। শিক্ষাক্রমের একটা উপাদান হচ্ছে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে পাঠ্যসূচি গঠিত। সুতরাং পাঠ্যসূচি হচ্ছে খণ্ড, ছোট, আংশিক, শিক্ষাক্রম হচ্ছে সামগ্রিক। শিক্ষাক্রমের চিত্রটি হলো উদ্দেশ্য এবং মূল্যায়ন। উদ্দেশ্য সাথে মূল্যায়ন করে আবার উদ্দেশ্য নির্ধারণ করা হবে। বিষয়বস্তু এবং পদ্ধতির সাথে, এটা বিষয়বস্তু নির্ধারণ এবং পদ্ধতির সাথে এখান থেকে ফিডব্যাক নিতে হবে। বিষয়বস্তু ফিডব্যাক নিয়ে বিষয়বস্তু থেকে উদ্দেশ্যের সাথে মিল খাচ্ছে, খাপ খাচ্ছে কিনা সেখানেও ফিডব্যাক নিতে হবে। পদ্ধতির সাথে উদ্দেশ্য মিল খাচ্ছে কিনা ফিডব্যাক নিতে হবে। এভাবে একটা প্রক্রিয়া। শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা, শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষাক্রম আগামী দিনের নাগরিক গড়ে তোলে। শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষাক্রম আগামীদের নাগরিক গড়ে তোলে। শিক্ষাক্রমের প্রধান প্রধান কয়েকটি প্রয়োজনীয়তা আমি এখানে উল্লেখ করছি। একটা হলো অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা জ্ঞান শনাক্ত করা। আর একটা হলো ব্যক্তি ও সমাজের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার বিষয়বস্তু বিন্যাস করা। শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা বিবেচনা করে বিষয়বস্তু নির্ধারণ করা। শিক্ষার্থী কোন ধরনের জ্ঞান গ্রহণ করতে পারবে, কোন স্তরের কোন জ্ঞান গ্রহণ করতে পারবে তার ক্ষমতাকে বিবেচনা করে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বয়স এবং পরিবেশ উভয় দিক খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীর বয়স, অভিজ্ঞতা ও গ্রহণ ক্ষমতা অনুসারে হাতে কলমে কাজের মাত্রা স্থির করতে হবে। সহজ থেকে কঠিন এই নীতিকে ভিত্তি করে বিষয়বস্তু বিন্যাস করতে হবে। শিক্ষার্থীকে শেখানোর জন্য আমাদেরকে প্রথমে সহজ থেকে কঠিন এই নীতিকে সামনে রেখে বিষয়বস্তু বিন্যাস করতে হবে। শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী কর্মমুখী ও বৃত্তিমূলক বিষয়সমূহ চয়ন করা ও বিন্যাস করা। শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা, বিষয়বস্তুর পারস্পরিক সংশ্লিষ্ট ও সম্পৃক্ততা, ধারাবাহিকতা ও সমন্বয় বিধান করা। বিষয়বস্তুর সময়ের যে পারস্পরিক সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা, ধারাবাহিকতা ও সমন্বয় বিধান করা। শ্রেণীকক্ষে শিক্ষকের শিক্ষণ এবং শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার গুণগত মান উন্নত করার জন্য শিক্ষকের প্রশিক্ষণ জোরদার করতে হবে। বিদ্যালয়ের ভিতরে ও বাইরে বিভিন্ন প্রকার কর্মতৎপরতার মাধ্যমে শিক্ষার্থীর
সর্বমুখী অভিজ্ঞতা প্রদান করতে হবে। বিদ্যালয়ের ভিতরে বাইরে বিভিন্ন প্রকার কর্মকর্তার মাধ্যমে শিক্ষার্থীকে সর্বমুখী অভিজ্ঞতা প্রদান করতে হবে। শিক্ষাক্রম প্রণয়নে কিছু নীতিমালা অনুসরণ করা হয়। শিক্ষা জাতির জীবনী শক্তিকে ধারণ করে। শিক্ষাক্রম যে মূলনীতিগুলোর উপর ভিত্তি করে প্রণীত হয় তা হলো জনগোষ্ঠীর জীবন আদর্শ, জীবন দর্শন, জনগোষ্ঠীর সামাজিক কর্মকাণ্ড, জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড। জনগোষ্ঠীর জীবন দর্শন যে মূলনীতির উপর ভিত্তি করে শিক্ষাক্রম প্রণীত হয় তার একটা হচ্ছে জনগোষ্ঠীর জীবন দর্শন। একটি জনগোষ্ঠীর জীবন দর্শনই হলো সেই জনগোষ্ঠীর শিক্ষা দর্শনের মূল উৎস। সেই জীবন দর্শন থেকেই উদ্ভূত হয় শিক্ষা ব্যবস্থার উদ্দিষ্ট, অভীষ্ট, সাধারণ ও বিশেষ উদ্দেশ্য। দেশ, কাল, পাত্রভেদে শিক্ষার কতগুলো চিরায়ত উদ্দেশ্য থাকে। আবার রাষ্ট্রীয় ব্যবস্থা ও চাহিদা অনুযায়ী শিক্ষার বিশেষ উদ্দেশ্য নিরূপিত হয়। জনগোষ্ঠীর জীবন দর্শনের পরে ভিত্তি করে শিক্ষাক্রম প্রণীত হয়। জনগোষ্ঠীর সামাজিক কর্মকাণ্ড, এই জনগোষ্ঠীর সামাজিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে শিক্ষাক্রম প্রণীত হয়। একটি জনগোষ্ঠীর সামাজিক কর্মকাণ্ড বলতে সামাজিক প্রতিষ্ঠান সমূহের এবং বিভিন্ন দল ও মতাবলম্বীদের মধ্যে পারস্পরিক প্রক্রিয়াকে বোঝায়। বিভিন্ন দল ও মতাবলম্বী যারা থাকে তাদের পারস্পরিক এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা থাকে তাদের যে পারস্পরিক প্রতিক্রিয়াকে বোঝায়। এই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তাদের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন ঘটে। শিক্ষার ক্ষেত্রেও এই প্রতিফলন ঘটে। গণতান্ত্রিক রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির স্বকীয়তা, স্বাধীনতা পরিপূর্ণ স্বীকৃতি পায়। গণতান্ত্রিক রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির স্বকীয়তা, স্বাধীনতা পরিপূর্ণ স্বীকৃতি পায়। রাষ্ট্র সমাজ ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিরূপণের সময় এ সকল মূল্যবোধের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। সমাজে যে সমস্ত প্রতিষ্ঠান থাকে তাদের অন্তঃক্রিয়ার পরে নির্ভর করে শিক্ষাক্রম প্রণীত হয়। শিক্ষা প্রণয়নের জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড, দার্শনিক ও সমাজতান্ত্রিক উৎস ও ভিত্তি থেকে উচ্চারিত হয় জাতীয় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। দার্শনিক ও সমাজতান্ত্রিক উৎস থেকে বা ভিত্তি থেকে জাতীয় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য উচ্চারিত হয়। অনেক দেশে জাতীয় আর্থিক অগ্রগতি ও উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার সঙ্গে সঙ্গে সহযোগী সম্পর্ক কার্যক্রম হিসেবে শিক্ষার পরিকল্পনাও নেওয়া হয়। কোন দেশের উন্নতির জন্য যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা নেওয়া হয় সেই সাথে সাথে সেই উন্নয়নকে ত্বরান্বিত করতে, স্থায়ী করতে, গতিশীল করতে শিক্ষা ব্যবস্থারও, শিক্ষাক্রমেরও পরিকল্পনা নেওয়া হয়। শিক্ষাক্রম প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ: জনগোষ্ঠীর জীবন আদর্শ, জীবন দর্শন, জনগোষ্ঠীর সামাজিক কর্মকাণ্ড, জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলনীতি হিসেবে ধরে শিক্ষাক্রম প্রণয়নে সামগ্রিক ওই মূলনীতিগুলো ধরে সামগ্রিক আরো যে সমস্ত বিবেচনার বিষয় আছে সেগুলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ, জাতীয়তাবোধ, শিক্ষার্থীর সার্বিক সম্ভাব্য সব ধরনের বিকাশ করাতে হবে। শিক্ষার্থীর মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, আন্তর্জাতিকতা বোধ এগুলো সব থেকে বিকাশ করাতে হবে। জাতীয়তাবোধের জোরদারকরণ, পরিবেশগত সচেতনতার বিকাশ। কোন একটা পরিবেশে শিক্ষার্থীকে অভিযোজন করতে হলে পরিবেশগত সচেতনতার প্রয়োজন আছে। জনসংখ্যা বৃদ্ধির পরিণাম স্বরূপ সচেতনতা সৃষ্টি। জনসংখ্যা বৃদ্ধি পেলে যে উন্নয়ন বিঘ্নিত হয় বা যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় বা যে সুযোগ সৃষ্টি হয় সেই সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন ও যৌক্তিক ক্ষমতার বিকাশ। বিবেচ্য বিষয়ের মধ্যে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উন্নয়ন ও যৌক্তিক ক্ষমতার বিকাশ করতে হবে। শিক্ষা ও কর্মের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
মূল্যবোধের বিকাশ সাধন করতে হবে, স্বশিখন ও স্বকর্মস্থানের উদ্বুদ্ধকরণ করতে হবে। শিক্ষাক্রম এমন হবে এর ফলে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থী কর্মসংস্থানে উদ্বুদ্ধ হবে। সৃজনশীলতার বিকাশ সাধন, শিক্ষাক্রম এমন হবে তা শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা বিকাশ লাভ করবে। আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জাগ্রতকরণ। শিক্ষাক্রমের প্রকারভেদ, বিষয়বস্তু বিন্যাসকে কেন্দ্র করে শিক্ষাক্রমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। বিষয়বস্তুর ভিত্তিতে শিক্ষাক্রমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষাক্রম, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রম, সমন্বিত শিক্ষাক্রম, কর্মকেন্দ্রিক শিক্ষাক্রম এবং মৌল শিক্ষাক্রম। বিষয়ভিত্তিক শিক্ষাক্রম, আমাদের দেশে এ শিক্ষাক্রম চালু আছে। বিষয়ভিত্তিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য হলো এই শিক্ষাক্রমে জ্ঞানকে বিভাজিত করে শিক্ষা দেওয়া হয়। জ্ঞানকে কয়েকটা সাবজেক্টে বিভাজিত করে শিক্ষা দেওয়া হয়। বিষয়বস্তু সহজ থেকে কঠিন সমগ্র অংশ এই নীতির ভিত্তিতে উপস্থাপিত হয়। পাঠ্যপুস্তক নির্ভর লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়। পাঠ্যপুস্তক নির্ভর এই আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তক নির্ভর লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়। বিষয়ভিত্তিক শিক্ষাক্রম, শিক্ষক শ্রেণী শিক্ষণে বক্তৃতা, আলোচনা, প্রশ্নোত্তর, নির্দেশনামূলক কাজ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে থাকেন। এখানে বিষয়বস্তুর গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে জ্ঞান আহরণের উপর জোর দেওয়া হয়। এই প্রকার শিক্ষাক্রমে শিক্ষার্থীর ব্যক্তি স্বতন্ত্র চাহিদা ও আগ্রহকে মূল্যায়ন করা হয়। হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষার সুযোগ নেই বললেই চলে। আধুনিক কালে, ওটা বিষয়বস্তুর উপরে ভিত্তি করে ভাগ গেল। আধুনিক কালে উন্নত বিশ্বে এই শিক্ষাক্রম চালু আছে। বর্তমানে আমাদের দেশেও এ প্রকার শিক্ষাক্রম প্রচলনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর বৈশিষ্ট্য হলো শিক্ষাক্রমের বিষয়বস্তুতে শিক্ষার্থীর নিজ জগৎ ও পরিবেশের উপাদান সন্নিবেশিত হয়। বিষয়বস্তু শিক্ষার নিজ জগৎ ও পরিবেশের উপাদান সন্নিবেশিত হয়। শিক্ষার্থীর পূর্ণ বিকাশ ও তার কল্যাণের উপর গুরুত্ব দিয়ে বিষয় নির্বাচনের সুযোগ থাকে। শিক্ষার্থী হাতে কলমে কাজের মাধ্যমে শিখতে পারে। শিক্ষক শ্রেণী শিক্ষণে সমস্যা সমাধান, আবিষ্কার, দলগত আলোচনা ইত্যাদি শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে পারেন। শিক্ষার যে কোনো চাহিদার পরিবর্তনের সাথে সাথে এই শিক্ষাক্রমের বিভিন্ন উপাদান পরিবর্তন করা যায়। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যথেষ্ট উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীকে মনোযোগ তুলতে পারেন। সমন্বিত শিক্ষাক্রমের বৈশিষ্ট্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার নতুন নতুন আবিষ্কার ও মানুষের বিচিত্র সমস্যার মোকাবেলায় প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের প্রচলন হচ্ছে, ফলে বিষয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই কারণে শিক্ষার্থীদের অসুবিধা দূরীকরণে পুস্তকের সংখ্যা কমিয়ে আনার জন্য সমন্বিত শিক্ষাক্রম চালু করা হয়। এই শিক্ষাক্রম বৈশিষ্ট্য হলো এই শিক্ষাক্রমের মূল বিষয়ের ধারণা সমূহকে সমন্বিত করে উপস্থাপন করার চেষ্টা করা হয়। এখানে শিক্ষার্থী বিচ্ছিন্ন কোনো বিষয়ের সাথে পরিচিত হয় না। বিষয়ের প্রাধান্য থাকে না বলে শিক্ষার্থী কোনো একটা ধারণার সামগ্রিক জ্ঞানকে আয়ত্ত করতে পারে।
সমন্বিত শিক্ষাক্রমে কোনো একটি বিষয়ের সামগ্রিক জ্ঞান অর্জন করতে পারে শিক্ষার্থী। বিচ্ছিন্ন তথ্য পরিবেশনের পরিবর্তে মৌলিক নীতি ও ধারণা সম্পর্কে সন্নিবেশ করা হয়। শিক্ষার্থীদের আলোচনামূলক চিন্তার শক্তির বিকাশ ঘটে। বিষয়বস্তু সমন্বয়ের কাজে বিশেষজ্ঞ শিক্ষকের অভিজ্ঞতার প্রয়োজন। এখানে তথ্যের বা জ্ঞানের সাধারণীকরণ হয়, ফলে বিমূর্ত শিক্ষণের সম্ভাবনা বেশি। কর্মকেন্দ্রিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য। কর্মকেন্দ্রিক শিক্ষা দর্শনকে কেন্দ্র করে এই শিক্ষাক্রমের উদ্ভব হয়েছে। শিক্ষণে শিক্ষার্থীর সক্রিয় অগ্রসরণকে ভিত্তি করে কর্মকেন্দ্রিক শিক্ষাক্রম চালু হয়েছে। কর্মকেন্দ্রিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য হলো এই শিক্ষাক্রম শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থী হাতে কলমে কাজ করে বলে শিক্ষণ দৃঢ় স্থায়ী হয়। শিক্ষক শিক্ষণের জন্য শুধু শ্রেণীকক্ষকে নির্ভর করেন না, শিক্ষক শিক্ষণে খেলাধুলা, হাতের কাজ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করেন। এই শিক্ষাক্রম বাস্তবায়নে প্রচুর উপকরণের প্রয়োজন হয়। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা। পরিকল্পনায় শিক্ষক ভূমিকা রাখেন। শিক্ষাক্রমের সাথে যারা জড়িত তাদের মধ্যে একমাত্র শিক্ষক জানেন শিক্ষার্থীর চাহিদা, তাই তিনি পরিকল্পনা প্রণয়নে সাহায্য করতে পারেন। শিক্ষা উন্নয়ন, এর মধ্যে শিক্ষা পরিচালনা করতে যাওয়া অনেক বাধা, অনেক ভুল ভ্রান্তি ধরা পড়ে, সেক্ষেত্রে উনি উন্নয়ন করতে পারেন। শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষক শিক্ষাক্রম বাস্তবায়ন করে প্রধানত শ্রেণীকক্ষে শিক্ষাক্রম শিক্ষার যত্নের যথেষ্ট যত্ন সচেষ্ট ফসল, এ কারণে এটি বাস্তব শিক্ষকের নিবেদিত। শিক্ষার্থী বন্ধুরা সকলকে ধন্যবাদ। আজকে আমি চতুর্থ অধ্যায়ে শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা করলাম। এখানে কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার, বিএড সময় পড়েছিলাম স্যার। স্যার ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, করোনার সংক্রমণ কালে অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা জানো ইতিমধ্যে এইচএসসি ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে আগামী মাসের থেকে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য অনলাইনে ক্লাস সহ নিজেরা বাড়িতে পড়াশোনা করবে। আমরা একটা ভালো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। সবাইকে ধন্যবাদ।